হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা CUCCF ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব ফোর্থ সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তোমরা হিস্ট্রি মেজর নিয়ে, তাদের জন্য আজকে DSCC পেপার 6 ফোর্থ সেমিস্টারের এই পেপারটি নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার বিষয় কিন্তু ম্যানর বা খামার বলতে আমরা কি বুঝি, এই নিয়ে কিন্তু আমি আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কিন্তু এই 5 নম্বরের জন্য এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে অথবা 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের কোর্স ফিটা অনেকেই জানতে চেয়েছিলে। 1199 টাকা আমরা নিচ্ছি পুরো সেমিস্টারে, অল সাবজেক্টের কোর্স ফি, অল পেপারের কোর্স ফি। কিন্তু এখন আমরা দিচ্ছি আমাদের সেন্টার থেকে 50% পুরো ডিসকাউন্ট। তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 599 রুপিসে পুরো কোর্সটা। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো তবে শুরু করা যাক আজকের আলোচনার বিষয়, ম্যানর হাউস বা খামার বলতে আমরা কি বুঝি। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটি। কি বলছে দেখবে যে খামার বাড়ি তোমরা হয়তো অনেকে লক্ষ্য করনি। খামার বলতে যেখানে গরুর খাটাল ফাটাল গুলো আছে, তোমরা যদি কখনো যাও তো সেখানে দেখতে পাবা যে এক ধরনের খামার বাড়ি লক্ষ্য করতে পারবা। কিন্তু মধ্যযুগে ইউরোপে, আমাদের ভারতবর্ষে কিন্তু সেরকম খামার বাড়ি খুব একটা বেশি পাবে না তুমি। তবে তোমরা একটা দেবের মুভি দেখে থাকবে, আই লাভ ইউ বলে যে মুভিটা রয়েছে, মেয়ের বাড়ি অর্থাৎ তাপস পাল যে ছিল, সেই মেয়ের আর কি পায়েলের যে দাদা তাপস পাল, সেই তাপস পালের কিন্তু একটা খামার বাড়ি ছিল। খানিকটা ওই ধরনের মানসিকতা নিয়ে আসো আজকে পড়ার ক্লাসটার মধ্যে। আই লাভ ইউ মুভিটা যেটা রয়েছে, সেই আই লাভ ইউ মুভিটার কথা একটু চিন্তা করবে, যেখানে দেব গিয়ে তার মেয়ের দাদাকে খুশি করে উৎপাদন বেশি করে তারপরে কিন্তু তাকে পেয়েছিল একটা বড়লোক ঘরের ছেলে হয়ে কিন্তু। তো সেই মুভিটার মধ্যে আমরা কিছুটা দেখেছি খামার বাড়ির সিনটা। তো আশা করছি তোমাদের বিষয়টা সম্পর্কে আমি রিলেট করে পড়াতে পারবো এবং তোমাদের বুঝতেও খুব সুবিধা হবে। দেখো, মধ্যযুগের ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থার ভিত্তি ছিল ম্যানর বা খামার ব্যবস্থা। এবার এই খামার ব্যবস্থা মানে কি, কৃষিজ উৎপাদন থেকে শুরু করে পশুপালন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই খামারের মাধ্যমে হতো, যেটা মধ্যযুগে ইউরোপে কিন্তু ছিল। সহজ কথায় যদি আমরা বলতে চাই, ম্যানর বলতে একজন সামন্ত প্রভু বা লর্ডের অধীনে থাকা বিশাল এক কৃষি এলাকাকে বোঝাতো। আমি বললাম যে একজন প্রভুর অধীনে থাকা যে বিশাল যে খামার এলাকা, সেই খামার এলাকাটাকে বোঝাতো। যেমন আমি আই লাভ ইউ মুভিতে কি বললাম, যে পায়েলের যে দাদা ছিল অর্থাৎ দেব যাকে ভালোবাসতো পায়েল, সেই পায়েলের দাদা তাপস পাল, সেই তাপস পাল কি বলছে, এই যে জমিটা তোমায় আমি দিলাম, এই জমির মধ্যে তুমি এই লঙ্কা পোড়া ভাত খাবে বা এই লঙ্কা গুঁড়ো ভাত খাবে, এই লঙ্কা গুঁড়ো ভাত খেয়ে তুমি কৃষি উৎপাদন করবে। এই যে দীর্ঘ আমার জমি আছে, এই জমির মধ্যে তুমি চাষাবাদ করে যদি আমার থেকে বেশি ফলন উৎপাদন করতে পারো, তবেই আমি আমার বোনকে তোমার সাথে বিয়ে দেবো, নতুবা কিন্তু দেবো না। তাহলে এই যে তাপস পালের অধীনে যে পুরো জমি জমাগুলো ছিল, পুরো কৃষি জমিগুলো ছিল, এই সিস্টেমটাকে আমরা বলতে পারি অনেকটা খামার বা ম্যানর। তোমরা রিলেট করে খুব সুন্দরভাবে জিনিসটাকে মাথার মধ্যে রাখতে পারবে। আগের দিন আমি লাস্ট ক্লাসে অ্যানাবাপ্টিস্ট পড়িয়েছিলাম, সেখানে তোমরা অ্যানাবাপ্টিস্টটা রিলেট করতে পারবে, বুঝতে পারবে যে স্যার কিভাবে পড়িয়েছিল। সেখানে ক্যালভিনবাদ ছিল, সেখানে প্রোটেস্ট্যান্ট ছিল, অ্যানাবাপ্টিস্ট কারা ছিল, যারা দুবার দীক্ষা নিয়েছিল। এইভাবে করে রিলেট করে করে জিনিসগুলো গল্পের মতন তোমরা মনে রাখতে পারবে। ধারাবাহিকভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করবে এবং তোমার যে বন্ধু বান্ধবরা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে। আমি চেষ্টা করব, আমি একজন হিস্ট্রি প্রফেসর ছিলাম নকশালবাড়ি কলেজের, এবং তার সঙ্গে সঙ্গে একজন বুক রাইটার, যেখানে বই আমি লিখি, লেখালেখির কাজ করি দীর্ঘদিন ধরে। কলকাতা থেকে আহেলি পাবলিকেশন থেকে আমার লেখা বইও বের হয়। আমি মোটামুটি 4-5 বছর ধরে বই লেখালেখির কাজে যুক্ত আছি এবং আমি বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ছাত্রছাত্রীদের ইতিহাস ছাড়াও বিভিন্ন বিষয় যেগুলো আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি বা জ্ঞান অর্জন করতে পেরেছি, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমার যারা স্টুডেন্টরা রয়েছে অনলাইনের, তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট করছি যে তারা যেন খুব ভালো একটা রেজাল্ট করে ইন ফিউচারে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো তোমাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, যদি তোমরা আমাদের এই ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমাদের এই পরিশ্রমগুলো খুব তাড়াতাড়ি সার্থক হবে আশা করছি। দেখো, তাহলে বোঝা গেল, তাহলে ম্যানর প্রভু বা সামন্ত প্রভুর অধীনে যে পুরো একটা কৃষি জমি এলাকা যে ছিল, তাকে আমরা বলি ম্যানর বা খামার। এবার বলছে
তার বসবাসের বাড়ি সহ সম্পূর্ণ ভূসম্পত্তি কিন্তু বোঝায়। তাহলে আমি বললাম একদম আই লাভ ইউ মুভি, বা এটার একটা হিন্দি ভার্সনও আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে এই মুভিটা হিন্দি ভার্সনটা কি রয়েছে। আই লাভ ইউটা তো বাংলা ভার্সনটা, কিন্তু মানে এর একটা হিন্দি ভার্সনও রয়েছে। আমার ঠিক এই মুহূর্তে মুভিটার নাম মনে পড়ছে না, আমি যদি জানা থাকে তা মানে জেনে নিই, অবশ্যই আমি পরে নেক্সট টাইমে কোনো এক সময় বলবো। তো বলছে এটি ছিল তৎকালীন সময়ের একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক একক। স্বয়ংসম্পূর্ণ কেন? নিজে থেকেই কিন্তু এই খামার ব্যবস্থাটা গড়ে উঠেছিল। এখানে কোনো রাজা, কোনো মহারাজা, কারো পৃষ্ঠপোষকতায় কিন্তু এই খামার বাড়ি গড়ে উঠতো না। তাহলে এই খামার বা ম্যানর কিন্তু প্রভু স্বয়ং কিন্তু এই উৎপাদন কার্যের সঙ্গে কিন্তু জড়িত থাকতো। কি বলেছে দেখো, প্রতিটি ম্যানরে সাধারণত লর্ডের একটি সুরক্ষিত দুর্গ বা প্রাসাদ থাকতো, একটা সুরক্ষিত প্রাসাদ থাকতো, এবং তার অধীনে দীর্ঘ এলাকা জুড়ে প্রচুর জমি জমা থাকতো কিন্তু, যার চারপাশ ঘিরে থাকতো সাধারণ কৃষকদের কুড়ে ঘর। এখানে থাকতো কৃষি জমি, চারণভূমি, বনভূমি, বাজার, চার্চ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকতো। ঠিক আছে, তাহলে আমি যেমন প্রতি বছর দেখবা যে আমার যদি ফেসবুক পেজে যাও, সেখানে পরে তোমরা লক্ষ্য করবো আমাদের যে চ্যানেলে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে এখনো স্টুডেন্টদেরকে নিয়ে আমি ম্যানর হাউস পড়াতে যেতাম এক খামার বাড়িতে। আমি পুরো স্টুডেন্টদেরকে নিয়ে চলে যেতাম ক্লাস 11-এ, যখন এই ম্যানর সিস্টেমটা ছিল, যখন ওল্ড সিলেবাসটা মানে ওল্ড সিলেবাসের মধ্যে ক্লাস 11-এ ম্যানর হাউস ছিল, যখন ইয়ারলি ছিল তখন ম্যানর হাউস বলে একটা জিনিস সিলেবাসে ছিল, তোমরা দেখতে পাবে। যারা তোমরা এখন পড়াশোনা করছো 4th সেমিস্টার, আশা করছি তোমরা ওল্ড সিলেবাসে মেবি পড়েছিলে ক্লাস 11-এ, তো তোমরা কিন্তু ম্যানর হাউস পড়েছিলে। এবং সেই ম্যানর হাউস পড়াতে গিয়ে আমি একটা খামার বাড়িতে নিয়ে যেতাম স্টুডেন্টদেরকে, যে দেখো এই প্রভুর বাড়ি, এই প্রভুর বাড়ির পাশে দেখো পুরো কৃষি জমি, তার আশেপাশে পুকুর আছে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের বাজারঘাটগুলো আমরা পাই, সামনাসামনি ছোট লোকাল বাজারগুলো পাই, কৃষি জমি পাবো, চারণভূমি মানে বোঝো তো, যেখানে পশু চারণ করা হয় সেই জায়গাটাকে বলা হয়, বনভূমি রয়েছে, জঙ্গল টঙ্গল এরিয়া রয়েছে, কুড়ে ঘর রয়েছে, বিভিন্ন ছোট ছোট কৃষকদের কুড়ে ঘরগুলো পাবে তুমি। তো এই ম্যানরকে কেন্দ্র করে কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকতো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বলছে এই ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু ছিল কিন্তু জমি, মানে মেইন হচ্ছে জমি। জমি ছাড়া কিন্তু কখনোই এই ম্যানর ব্যবস্থা গড়ে উঠতে পারে না। বলছে ম্যানরের জমিগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত থাকতো। এক ভাগ কিন্তু জমি সরাসরি লর্ডের অধীনে থাকতো, যা ডিমেইন কিন্তু নামে পরিচিত ছিল, এবং অন্য অংশটি কিন্তু থাকতো সাধারণ কৃষকদের চাষাবাদের জন্য। ম্যানরের বসবাসকারী কৃষকরা, বিশেষ করে ভূমিদাস বা সার্ফরা, আমরা লর্ডের জমিতে কিন্তু সপ্তাহে কয়েকদিন বাধ্যতামূলকভাবে শ্রম দিতে হতো। মানে লর্ড মানে প্রভু, সেই প্রভুর জমিতে বাধ্যতামূলক তোমাকে শ্রমদান করতে হবে কয়েকদিন ধরে, হ্যাঁ। এবং বিনিময়ে তারা কিন্তু নিজেদের জীবিকা নির্বাহের জন্য নির্দিষ্ট পরিমাণ জমি ব্যবহারের কিন্তু সুযোগও কিন্তু তারা পেত। এছাড়াও কৃষকদের উৎপাদিত ফসলের কিন্তু একটি বড় অংশ লর্ডকে কিন্তু কর হিসাবেও কিন্তু দিতে হতো, ট্যাক্স কিন্তু দিতে হবে। তুমি আজকে আমার জমিতে উৎপাদন করছো, আমি একজন প্রভু রয়েছি, এই জমির মালিক আমি, তাহলে তুমি আমার জমিতে চাষাবাদ করে উৎপাদন করছো, তাহলে সেই জমি থেকে তুমি আমায় ট্যাক্স দেবে না? নিশ্চয়ই অল্প পরিমাণে ট্যাক্স কিন্তু তোমায় দিতে হবে। ঠিক আছে, তো অর্থনৈতিক দিক থেকে একটি ম্যানর ছিল স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে, স্বয়ংসম্পূর্ণ আমি কেন বললাম? প্রভুর ওপরে কিন্তু আর কেউ ছিল না, এখানে প্রভুই ছিল সর্বে সর্বা। সেখানে শস্য মড়াইয়ের কল, রুটি সেকার তন্দুর বলতে পারো, এবং কামারশালা থাকতো। কামারশালা বলতে যেখানে লোহা লক্করের কাজ হতো সেগুলোকে বলি আমরা। ফলে গ্রামবাসীর কিন্তু দৈনন্দিন প্রয়োজনের প্রায় সবকিছুই কিন্তু এই ম্যানরেই উৎপাদিত হতো। ম্যানর বলতে কি বললাম? একটা বিশাল বড় এরিয়া, বিশাল বড় একটা জায়গা, এবং সেই জায়গায় কামারশালা থেকে শুরু করে, পশুচারণ ভূমি থেকে শুরু করে, কৃষি ক্ষেত্র থেকে শুরু করে, চার্চ থেকে শুরু করে, ধর্মীয় উপাসনা কেন্দ্র থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং এই ম্যানর এলাকাটার মধ্যে কিন্তু থাকতো। ফলে ম্যানরে অবস্থিত যে সমস্ত মানুষরা বসবাস করত, তাদের কিন্তু কোনো প্রয়োজনে কিন্তু বাইরে বা দূরবর্তী স্থানে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন হতো না, যার জন্য এগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ভিলেজ হিসাবে বা ইন্ডিপেন্ডেন্ট ভিলেজ বা স্বয়ংসম্পূর্ণ গ্রাম হিসাবে কিন্তু এগুলো গড়ে উঠতে দেখা গিয়েছিল। এবার লর্ড ছিলেন কিন্তু সেই এলাকার বিচারক এবং প্রশাসক, যা ম্যানরকে কেবল একটি খামার নয়, বরং একটি ক্ষুদ্র রাজ্যে পরিণত করেছিল। মূলত ইউরোপের মধ্যযুগীয় সমাজ কাঠামো ও গ্রামীণ অর্থনীতি কিন্তু এই ম্যানর ব্যবস্থার কিন্তু উপর ভিত্তি করেই পরিচালিত হতো। ঠিক আছে, তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্ট, তোমাদের একটা কথাই বলবো যে আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে নিজস্ব, পিস্টিকল এডুকেশন বলে, সেখান থেকেও তোমরা কোর্সটা পারচেস করতে পারো।
যখনই তোমরা এটা ইনস্টল করবে এরকম ধরনের একটা সারফেস থাকবে, একদম এর উপর দিকে দেখবে তুমি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেখানে ক্লিক করে সিলেক্ট করলে পারে তোমার ইউনিভার্সিটি আসবে। সেখানে এনবিইউ থেকে শুরু করে এসকেবিইউ থেকে শুরু করে আমাদের পুরো লিস্ট আছে মানে ইউনিভার্সিটির। সেই লিস্টে গিয়ে যদি তুমি সিইউ লিখে ক্লিক করো বা সিইউ আছে ওখানে, সেই সিইউ এ ক্লিক করলে তুমি কোন সেমিস্টার সিলেক্ট করতে হবে, সেই সেমিস্টার সিলেক্ট করলেই তোমার মেজর লাগবে না মাইনর লাগবে না কি লাগবে সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে পেয়ে যাচ্ছ। তোমার যা প্রয়োজন সেখান থেকে তুমি তোমার ডিমান্ড মতো প্রয়োজন মতো সেখান থেকে কিনে নিতে পারছো। তো স্টুডেন্ট, সময় নষ্ট করো না, আমাদের সঙ্গে যোগাযোগ করো কোনো রকমের কোয়ারিজ নিয়ে। এবং তোমাদের যদি কোনো সাবজেক্টের প্রয়োজন হয়, যদি আমাদের অ্যাপে, যেহেতু নতুন অ্যাপ কাজ চলছে আমাদের অ্যাপ্লিকেশনে, যদি কোনো সাবজেক্ট তোমার ইমিডিয়েটলি প্রয়োজন পড়ে তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে বলো যে স্যার আমি সিইউ এর আন্ডারে বলছি, একটা কলেজে আমি পড়ি এবং আমার এই সাবজেক্টের ইমিডিয়েটলি নোটস দরকার, তাহলে কিন্তু আমরা তৎক্ষণাৎ কিন্তু সেখানে প্লে স্টোরে নিয়ে আসার ব্যবস্থা করবো এক সপ্তাহের মধ্যে। কারণ আমাদের সমস্ত কাজগুলো করাই আছে, খালি শুধুমাত্র একটু ঘষা মাজা করতে হবে জিনিসগুলোকে, সাজিয়ে গুছিয়ে সাজেশন ওয়াইজ 2026-এর জন্য আমাদের তৈরি করে সেখানে তোমরা আপলোড করে দিলেই তোমরা এখান থেকে সরাসরি কিন্তু কিছু টাকা সেখানে অ্যামাউন্ট দিতে হবে, দিয়ে পারচেস করে নিতে পারো। কারণ দেখো অ্যাপের মেনটেনেন্স, টিচার্সদের খরচা, আমাদের নন টিচিং স্টাফ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মিলে আমাদের এখানে 18 থেকে 20 জন টিম মেম্বার রয়েছি, যাদের স্যালারি সমস্ত কিছু করার জন্য আমাদের সামান্য কিছু ফিস কিন্তু তোমাদের থেকে চার্জেস নিতে হয়, এবং তার বিনিময়ে আমরা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি উৎকৃষ্ট মানের ক্লাস এবং তার সাথে সাথে নোটস। তো স্টুডেন্টস, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।